আপনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে পুষ্পা ইন্টারন্যাশনাল বলতে পারেন, যিনি আজকাল আমেরিকার চোখে চোখ রেখে বলছেন, আমি ঝুঁকব না। হ্যাঁ, কারণ যখন ইরানের মিসাইল কাতারে আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেসে বোমাবারুদ বর্ষণ করেছিল, তখন সেটা শুধু একটা হামলা ছিল না, ওটা ছিল যুদ্ধ ঘোষণা। এমন এক যুদ্ধ ঘোষণা যার আওয়াজ ওয়াশিংটনের দেওয়ালে ধাক্কা খেয়েছিল, আর সেই প্রতিধ্বনি ইসরায়েল সহ গোটা বিশ্বে পৌঁছে গিয়েছিল। যারা ইরানকে পছন্দ করে বা যারা করে না, দুপক্ষই বলছিল যে খামেনির দম আছে বটে। স্টিলের বল না হলে আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করার সাহস আর স্পর্ধা দেখানো সবার পক্ষে সম্ভব নয়। আর আজ আমরা বলছি যে ইরানের এই খোলাখুলি ঘোষণা খুবই স্পষ্ট ছিল, আমরা ভয়ও পাই না, মাথাও নোয়াই না। আমেরিকার ওপর যে মিসাইলগুলো বর্ষণ করা হয়েছিল সেগুলো ইটপাথরের ছিল না, বরং আমেরিকার মর্যাদার কপালে এক চড় ছিল, যেখানে প্রতিটি বিস্ফোরণ ছিল একটি হুঙ্কার যে যদি আমাদের শহর জ্বলে তাহলে আমরাও তোমার ওপর হামলা করার ক্ষমতা রাখি। বারুদের কালি দিয়ে ইরান লিখে দিয়েছে যে এখন আর নীরবতা চলবে না। কিন্তু ইরানের এই পদক্ষেপ বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং এই প্রশ্ন তুলেছে যে ইরান যা করেছে তা কি শুধু জবাব নাকি ঝড়ের পূর্বাভাস। এবার কি আমেরিকা পিছু হটবে, বন্ধুত্ব করবে, নাকি সবকিছু ধ্বংসের মুখে ঠেলে দেবে? আমেরিকা কি ইরানকে ইরাক বানিয়ে দেবে? গাজার থেকেও বেশি ধ্বংসলীলা কি ইরানে দেখা যাবে? নাকি আমেরিকা, যা গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশে যুদ্ধ করে ক্লান্ত, তারা কি এটা মেনে নেবে যে ঠিক আছে, ওরাও প্রতিক্রিয়া দিয়েছে, আমাদের যা করার ছিল আমরা করেছি, এখন গল্পটা অন্যদিকে যাক? কিন্তু এটা স্পষ্ট যে এখন যে থামবে সে দুর্বল প্রমাণিত হবে, আর যে এগোবে সে বিশ্বকে যুদ্ধের আগুনে ঠেলে দেবে। ইরান যা করেছে তা শুধু একটি সামরিক পদক্ষেপ ছিল না, এটি ছিল একটি গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটি কেবল আমেরিকার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেনি, বরং তার বিশ্বব্যাপী আধিপত্যের ভিত্তিকেও নাড়িয়ে দিয়েছে। যখন বিশ্ব ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অস্থিরতা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতায় জর্জরিত বলে মনে করছিল, যখন আলোচনা চলছিল যে খামেনি বাঁচবেন কিনা, ঠিক তখনই সে কাতারে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা করে। এটা ঠিক যে এই হামলায় আমেরিকার কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই হামলা মিসাইলের প্রদর্শন ছিল না, এটা ছিল একটা বার্তা যে এখন এটা সেই ইরান নয় যাকে দাবিয়ে রাখা যাবে। কাতারের মাটি বারুদের সাক্ষী হয়ে গেল। ইরান যদিও কাতারকে হামলার আগে জানিয়ে দিয়েছিল, আর মনে করা হচ্ছে যে এটি শুধু সামরিক রণনীতি নয়, বরং একটি স্মার্ট কূটনৈতিক চাল। ইরান বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে সে খোলাখুলি যুদ্ধ করতে পারে, আবার আলোচনার দরজাও খোলা রেখেছে। কিন্তু প্রশ্ন হল, আমেরিকার মর্যাদার ওপর ইরানের এই হামলার চড়ের পর, ডোনাল্ড ট্রাম্পের অহংকারে আঘাত লাগার পর আমেরিকা কি এই আলোচনার দরজা খোলা রাখবে, নাকি একে মানসিক আঘাত হিসেবে নিয়ে নিজের অহংকারের জন্য ইরানের ওপর পাল্টা হামলা করবে? সত্যি বলতে আমেরিকা এখন এমন এক দাবার ছকে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি চালই ঝুঁকিপূর্ণ। যদি আমেরিকা ইরানের ওপর পাল্টা হামলা করে, তাহলে বিশ্ব এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বে যা থামানো হয়তো কারো পক্ষেই সম্ভব না। কিন্তু যদি আমেরিকা চুপ করে যায়, তাহলে তার প্রভাবও পড়বে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশগুলো একে আমেরিকার দুর্বলতার প্রমাণ হিসেবে দেখবে। হয়তো ভবিষ্যতে তারাও স্পর্ধা দেখাবে। আমেরিকার আধিপত্য, তার ভয়, তার প্রভাব বিশ্বে প্রশ্নের মুখে পড়বে। কারণ এই হামলা শুধু আমেরিকার সামরিক ঘাঁটির ওপর নয়, এটি আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাস এবং তার বিশ্বব্যাপী কর্তৃত্বের ওপর হামলা। হোয়াইট হাউস এবং পেন্টাগনে উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছে। আমেরিকা যদিও দাবি করছে যে হামলায় কোনো হতাহত হয়নি, কিন্তু তার নীরবতার মধ্যে ভয় লুকিয়ে আছে। কারণ সমস্যা শুধু একটি দেশের নয়, সেই বিশ্ব ব্যবস্থার যার নেতৃত্ব আমেরিকা দেয়। তার জনগণ, যারা ইরাক আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ দেখে ক্লান্ত, তারা নতুন যুদ্ধের জন্য প্রস্তুত নয়। কিন্তু আমেরিকা যদি পিছু হটে, তাহলে বিশ্বে তার ভয়ও শেষ হয়ে যাবে। এই যুদ্ধ না গাজায় থামবে, না উপসাগরে, না ইন্দো প্যাসিফিকে, আর না ইউরোপের দরজায়। ইসরায়েলও আজকাল চিন্তিত। সে ভাবছে কি করবে। কারণ যদি এই খেলা দীর্ঘায়িত হয়, তাহলে ইসরায়েলের সমস্যা। কিন্তু যদি ইসরায়েল চুপ করে যায়, তাহলে ইরান আবার তার উপর স্পর্ধা দেখাবে। যদিও এই সবকিছুর মধ্যে আমরা এটা বলতে পারি যে এই যুদ্ধ এখন শুধু ইরান, ইসরায়েল আর আমেরিকার নয়। এটা এখন বিশ্বের যুদ্ধ হয়ে গেছে, যেখানে প্রত্যেক শক্তিশালী দেশ নিজের মতো করে চাল চালছে। যে রাশিয়া ইউক্রেনে জড়িয়ে আছে, সেও এখানে নজর রাখছে। চীন চুপচাপ, কিন্তু তার নীরবতার মধ্যে চালাকি আছে। চীন জানে, যুদ্ধ যত দীর্ঘ হবে, আমেরিকার আধিপত্য তত দুর্বল হবে। তাকে বাণিজ্যিক কর্তৃত্ব বাড়ানোর সুযোগ করে দেবে। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরশাহী, যারা আমেরিকার বন্ধু, তারাও ভীত। একদিকে ভয়, এই আগুন যেন তাদের দরজা পর্যন্ত না পৌঁছায়। অন্যদিকে তারা এটাও চায় যে ইরান, যে নিজের শক্তি বাড়াচ্ছে, তার ওপর যেন লাগাম লাগানো যায়। ইসরায়েলের জন্য এটা অস্তিত্বের প্রশ্ন। ইসরায়েল জানে, দেরি হয়ে গেলে হিজবুল্লাহ, হুথি এবং ইরাকি শিয়া মিলিশিয়ার মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তার সীমান্তকে ঝাঁঝরা করে দেবে। ইসরায়েল আপাতত দুর্বল হয়ে পড়েছে। কিন্তু যখন চারদিকে বারুদ ছড়িয়ে আছে, তখন প্রশ্ন হল, এখন কি হবে? আর এই প্রশ্নের জবাবেই সমস্ত রাজধানী, ওয়াশিংটন, তেহরান, তেল আভিভ, বেইজিং, সবাই ষড়যন্ত্রে লিপ্ত। সবাই নিজের নিজের দিক থেকে চতুরতা দেখাচ্ছে। কিন্তু সবার নজর আমেরিকার দিকে। আমেরিকা কি এই সুযোগ বুঝবে, নাকি একে দুর্বলতা মনে করবে?
এই সিদ্ধান্তই ঠিক করবে যে আগামী সপ্তাহগুলোতে আমরা যে খবরগুলো পড়ব তা কি কূটনীতির বিজয় হবে নাকি মৃত্যুর খবরের স্তূপ হবে। যদিও যা কিছু হচ্ছে তার প্রভাব শুধু যুদ্ধ বা কর্তৃত্বের ওপর নয়, অর্থনৈতিক দিক থেকেও পড়বে। কারণ এখন তেলের দাম $100 গণ্ডি পেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। শেয়ার বাজার রক্তাক্ত। ভারতের মতো দেশ, যা এই যুদ্ধের অংশ নয়, সেও এই বারুদের ধোঁয়ায় দমবন্ধ অনুভব করতে শুরু করেছে। কারণ যদি পরিস্থিতি না থামে তাহলে পেট্রোল পাম্প থেকে সবজি বাজার পর্যন্ত সব জায়গায় যুদ্ধের মূল্য চোকাতে হবে। বিশ্ব বাণিজ্যের শিরা, বিশেষ করে তেল ও গ্যাসের সরবরাহ ঝুঁকির মুখে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে তার প্রভাব ইউরোপ, এশিয়া, আফ্রিকাতেও পড়বে। শরণার্থীদের দীর্ঘ তালিকা তৈরি হবে। সন্ত্রাসবাদ আবার পুনর্জন্ম নেবে এবং শক্তি সংকট গোটা বিশ্বকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। বাজার হৃদস্পন্দনের মতো কাঁপছে এবং প্রত্যেক দেশ এই মুহূর্তে নিজেদের অর্থনৈতিক সুরক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, একে কি থামানো সম্ভব? এখনও কি কোনো রাস্তা বাকি আছে? কারণ রাস্তা মাত্র দুটোই দেখা যাচ্ছে, হয় আলোচনার টেবিলে, নয়তো যুদ্ধের কবরে। যত ভয়ানক সত্যি এটা যে যতগুলো হাত এই আগুন নেভানোর জন্য দরকার, দুঃখের বিষয় হল ততগুলোই পেট্রোলের বোতল হাতে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রসংঘ, যা একসময় যুদ্ধ থামানোর প্রতীক ছিল, এখন শুধু প্রেস কনফারেন্সেই সীমাবদ্ধ হয়ে গেছে। ব্যাকচ্যানেল আলোচনার কোনো খবর নেই। প্রত্যেক দেশ নিজের স্বার্থের হিসেব নিকেশে ব্যস্ত। আমেরিকা এই মুহূর্তে সংযমের কথা বলছে, কিন্তু আমেরিকার সংযমের পেছনে তার সামরিক প্রস্তুতিও থাকতে পারে। ইরান, যে প্রতিরোধের নামে আগ্রাসী নীতি নিয়েছে, সে দুনিয়াকে বলছে যে আমাদের ওপর হামলা হয়েছে, আমরা পাল্টা জবাব দেব। আর বাকি দুনিয়া তেল, গ্যাস আর ভোটের হিসেবে ব্যস্ত। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। প্রশ্ন হল, এই যুদ্ধে কি মানবতার পরীক্ষা হচ্ছে? কারণ এই যুদ্ধ শুধু মিসাইল, ট্যাঙ্ক বা যুদ্ধবিমানের নয়, এটা মানবতা বনাম ক্ষমতার উন্মাদনার লড়াই। যদি উন্মাদনা জেতে, তাহলে হার কোনো একটি দেশের হবে না, বরং পুরো সভ্যতার হবে। আর পেরিয়ে যাওয়া প্রতিটি মুহূর্ত তারই কাউন্টডাউন। প্রত্যেক দেশের মানুষ এখন টিভিতে মিসাইল গুনছে। প্রত্যেক দেশের মানুষ এখন দেখছে ইসরায়েলে কতজন মারা গেল, ইরানে কতজন। সবাই দেখছে আমেরিকা কতগুলো মিসাইল ছুঁড়ল, ইরান কতগুলো, ইসরায়েল কতগুলো। কিন্তু এই সব কিছুর মধ্যে একটি বিষয় আমাদের দেখা উচিত, পেট্রোলের দাম কবে 100 পার করবে। আসল প্রশ্নগুলো যা আসা উচিত তা হল, যদি এই যুদ্ধ চলতে থাকে তাহলে পরবর্তী প্রজন্মের জন্য কি থাকবে? তারা কি সেই ইতিহাস পড়বে যেখানে আমরা বিচক্ষণতা দেখিয়েছিলাম, নাকি তারা ছাইয়ের গাদায় খুঁজবে যে কে ছিল যে এই স্ফুলিঙ্গে আরও পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছিল এবং বিশ্বকে ছাইয়ে পরিণত করেছিল? আপাতত মানুষ ভীত, বাংকারে লুকিয়ে আছে। ইসরায়েল থেকে ইরান পর্যন্ত এক নীরবতা। প্রত্যেক নিউজ চ্যানেল নজর রাখছে যে কূটনীতির খবর পড়া হবে নাকি মৃত্যুর সংখ্যা গোনা হবে। যদি সিদ্ধান্ত বিচক্ষণতার সাথে না নেওয়া হয়, যদি কেউ ভুল করে ট্রিগারে হাত দেয়, যদি আমেরিকা কূটনীতির বদলে ক্রোধ দেখায়, তাহলে বিশ্বাস করুন, এমন এক ইতিহাস আসবে যা রক্তে রঞ্জিত হবে এবং ছাইয়ের স্তূপে পরিণত হবে। প্রশ্ন আবার এটাই যে আমেরিকা এখন কি করবে? আমেরিকা কি শান্ত হবে, নাকি ইরানকে তার দেখিয়ে দেবে? যা হবে তা ভয়ঙ্কর। আগামী কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ এবং এই কয়েক ঘণ্টাই বিশ্বের গতিপথ ঠিক করবে, কারণ বিশ্ব এখন ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হচ্ছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে সে ভয়ও পাবে না, ঝুঁকবেও না। সে লড়বে, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। অনেকের মনেই প্রশ্ন, ইরান এমন কেন করছে? ইরান জানে তার সেই ক্ষমতা নেই। এর জবাব আমেরিকার প্রেসিডেন্টের কথায় আছে, যেখানে তিনি বলেন যে ইরানে অভ্যুত্থান ঘটানো হবে। তিনি বলেন, ইরান যদি মহান না হয় তবে তাকে বদলে দেওয়া হবে। ইসরায়েল, যে বলে খামেনিকে মেরে ফেলা হবে, তার বাঁচার অধিকার নেই। সন্ত্রাসবাদকে শেষ করতে হলে তার শিকট কাটতে হবে, আর সেই শিকট খামেনি থেকে আসে। কিন্তু খামেনি এখন স্পষ্ট। তিনি তার উত্তরাধিকারীদের ঘোষণা করে দিয়েছেন, তার সেনাবাহিনীর জন্য নতুন সৈন্য করেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে যেই মরুক না কেন, ইরান লড়তে থাকবে। ইরান তার সীমা, তার সাহসকে ছাড়িয়ে গেছে। সে হুঁশিয়ারিকে বাস্তবে পরিণত করেছে, আর এখন বিশ্বের পালা। এটা কি শুধু একটা ঘটনা হয়ে থেকে যাবে, নাকি এমন এক মোড় যেখান থেকে মানচিত্র বদলে যাবে? এখন প্রশ্ন এটা নয় যে যুদ্ধ হবে কি হবে না। প্রশ্ন হল, প্রথমে কে বিচক্ষণতা দেখাবে? কে প্রথমে এই যুদ্ধকে শান্ত করবে? সে কি ইরান হবে, আমেরিকা হবে, নাকি রাষ্ট্রসংঘ কাগজের পাতা থেকে বেরিয়ে আসবে, অথবা পুরো বিশ্ব একসঙ্গে এসে এই যুদ্ধকে থামাবে? মনে রাখবেন, প্রত্যেক বড় যুদ্ধ এক সীমিত জবাব দিয়েই শুরু হয়। যেমনটা ইসরায়েল করেছে, যেমনটা আমেরিকা করেছে, আর যেমনটা ইরান কাতারে আমেরিকার এয়ারবেসে হামলা করেছে। কিন্তু ইতিহাস এটাও জানে যে যখন বারুদ কথা বলে, তখন মানবতা বেশিক্ষণ শুনতে পায় না। আর তাই প্রশ্ন এখন এটা নয় যে কে জিতবে, প্রশ্ন হল, যদি এই যুদ্ধ না থামে তাহলে কি কেউ বাঁচবে? প্রত্যেক লড়াই অস্ত্রের চেয়ে বেশি দৃষ্টিভঙ্গির হয়, ঝোঁকা এবং টিকে থাকার হয়। আর আপাতত বিশ্ব এমন এক দোরগোড়ায় দাঁড়িয়ে, যেখানে প্রতিটি পদক্ষেপ হয় আগুনে যাবে, নয়তো অন্ধকারে। যদি উন্মাদনা জেতে, তাহলে যা বাকি থাকবে তা শুধু নীরবতা। এমন এক নীরবতা যা অনেক কিছু বলবে, কিন্তু শোনার জন্য হয়তো কেউ থাকবে না। ইরান বুঝতে রাজি নয়, ইসরায়েল নিজের অস্তিত্বের লড়াই লড়ছে, আর আমেরিকা নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য এই যুদ্ধে যে কোনো কিছু করতে প্রস্তুত।
এই সব কিছুর মধ্যে ইরান যা করেছে তা অন্তত খামেনিকে ইন্টারন্যাশনাল পুষ্পা বানিয়ে দিয়েছে, যে বলছে আমি ঝুঁকব না। কিন্তু অনেক সময় ঝুঁকে যাওয়াটাও জরুরি হয়। যদিও ইরান বলছে যে সে বিচক্ষণতা দেখাচ্ছে তার আগ্রাসনের সাথে, যখন সে কাতারকে জানিয়েছিল। কিন্তু যখন তার অস্তিত্বের প্রশ্ন আসে তখন সে যে কোনো সীমা পর্যন্ত যেতে তৈরি। প্রশ্ন অনেক, উত্তর যদি যুদ্ধ শেষ হয় তবে আমরা সবাই অপেক্ষা করব, আর যদি এই যুদ্ধ চলতে থাকে তাহলে আবার সেই একই প্রশ্ন, যে যুদ্ধ এমন এক নীরবতা নিয়ে না আসে যেখানে শোনার জন্য কেউ না থাকে।